নবম শ্রেণীর সপ্তম অধ্যায় তোমাদের যে ভারতের সম্পদ ভূগোলে চলছিল ক্লাস। আজকে পারমাণবিক বিদ্যুৎ শক্তি এবং অপ্রচলিত শক্তির উৎস ব্যবহার এবং বন্টন সম্পর্কে জানব। তা এই পারমাণবিক বিদ্যুৎ শক্তিটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। এই পারমাণবিক শক্তির মধ্যে হচ্ছে অতি উন্নত বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার সাহায্যে ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, লিথিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থের পরমাণু বিভাজন করে ব্যবহারের উপযুক্ত পারমাণবিক শক্তি কিন্তু আমরা পেতে পারি বা পাওয়া যায়। সারা বিশ্বের শক্তির গুরুত্বপূর্ণ উৎসগুলির মধ্যে পারমাণবিক শক্তি অন্যতম। আমরা আগে থেকেই বলে দিই, এই তারাপুর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, মহারাষ্ট্রের তারাপুর। এখানে পারমাণবিক শক্তি আছে, শুধু এখানে নয় বিভিন্ন জায়গায় আছে বলছি। মাত্র 100 গ্রাম ইউরেনিয়াম, মাত্র 100 গ্রাম ইউরেনিয়াম, ভাবো একবার, 235 থেকে 27 লক্ষ কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এইটা উৎপাদন করতে মনে হয় সারা বছর তোমার জলবিদ্যুৎ আর তাপ বিদ্যুতে লাগবে এটা উৎপাদন করতে। এত পরিমাণ পাওয়া যায় শুধু 100 গ্রাম ইউরেনিয়ামে। কিন্তু সমস্যা কি, এই ইউরেনিয়াম অতি তেজস্ক্রিয়তার কারণে মাটির যদি 1 কিলোমিটার নিচেও পুঁতে দাও তাও সেই রেডিয়েশন আসবে, মানে রেডিয়েশনের শেষ নাই। আর এর সংস্পর্শে যদি তুমি থাকো তোমার মৃত্যু অনিবার্য, আবার ছবি হয়ে যাবে যা। এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রায় 1400 মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। বাবারি, তাই শিল্প, পরিবহন, কৃষিকাজ প্রভৃতি অসংখ্য ক্ষেত্রে সস্তায় প্রচুর বিদ্যুৎ যোগান দিতে পারমাণবিক শক্তির বিকল্প নেই। আমরা একটা কথা জানি যে নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি। তার মানে এই পারমাণবিক শক্তির, বিদ্যুৎ শক্তির এই যে কেন্দ্রগুলো রয়েছে এখানেও সেই রকম। কোনো রকম যদি এই যে চার্নোবিল তোমরা জানবে, চার্নোবিলে যে একটা ভয়ঙ্কর যে ডিস্টার্ব হয়েছিল, তার ফলে কত মানুষ মারা গিয়েছিল, এই একটা হাদসা হয়েছিল। বন্টন, ভারতের বর্তমান ভারতে 21টি পারমাণবিক পাওয়ার রিঅ্যাক্টর আছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 5,78,000 মেগাওয়াট, যা বিভিন্ন ক্ষেত্রে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় 2%। সব থেকে বেশি বিদ্যুৎ আমরা কোথা থেকে পাই গো? তাপ বিদ্যুৎ। কত শতাংশ? 59%। তারপরে জলবিদ্যুৎ কত গো? 17%, 17 থেকে 18%। আর 2% মাত্র পারমাণবিক। কেননা যে ইউরেনিয়াম, থোরিয়াম, তারপরে প্লুটোনিয়াম, লিথিয়াম এগুলো ভারতে সেরকমভাবে পাওয়া যায় না, ওইটাই সমস্যা। বর্তমান ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির নাম হচ্ছে কাইগা কর্ণাটক, কাকরাপার গুজরাট, কলাপক্কম তামিলনাড়ু, নরোরা উত্তরপ্রদেশ, রাওয়াতভাটা কোটা রাজস্থান, তারাপুর মহারাষ্ট্র, কুদানকুলাম তামিলনাড়ু। এই সমস্ত বিভিন্ন জায়গায় পারমাণবিক বিদ্যুৎ শক্তির কেন্দ্রগুলো কিন্তু রয়েছে। এই অপ্রচলিত শক্তির উৎস, এইটা নিয়ে আমরা ক্লাস করেছি আগে। যেগুলো প্রচলিত নয় সেই সমস্ত শক্তি কোন কোনগুলো গো? সৌরশক্তি, বায়ু শক্তি, ভূগর্ভের তাপ শক্তি, জোয়ার ভাটা, জল, সমুদ্রের ঢেউ, প্রাকৃতিক শক্তি, আবর্জনা হতে পারে, বর্জ্য পদার্থ হতে পারে, বায়োগ্যাসের মতো জৈবিক শক্তির থেকে উৎপন্ন বিদ্যুৎ শক্তি, তাপ শক্তিতে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি উৎস বলা যায় এই সমস্ত শক্তিকে।
এদের থেকে যে উৎপন্ন বিদ্যুৎ শক্তি বা তাপ শক্তিকে অফুরন্ত শক্তি উৎস বলা যায়। অফুরন্ত আনন্দ, অফুরন্ত যে শক্তির উৎস বিদ্যুৎ শক্তি। কারণ এই সমস্ত যে শক্তির কাঁচামাল নিঃশেষিত হওয়া বা ফুরিয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই। সৌরশক্তি, সূর্য কখনো বন্ধ হবে নাকি? হবে না। জলবিদ্যুৎ, জল নদীতে সারা জীবনে বয়ে যাবে, কিন্তু কয়লা একদিন শেষ হয়ে যাবে, পেট্রোলিয়াম একদিন শেষ হয়ে যাবে। এমনকি পারমাণবিক শক্তিগুলো, ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, এগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সৌরশক্তি শেষ হবে না, বায়ুশক্তি শেষ হবে না, জলশক্তি শেষ হবে না। এইগুলোই অপ্রচলিত শক্তি, যেগুলো আমরা প্রচলন কম আমাদের সমাজে। এই অপ্রচলিত শক্তির পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে খুব কম শতাংশ, খুব কম, কিন্তু বিদ্যুৎ উৎপাদনে আমরা কাজে লাগাই এই শক্তিকে। অপ্রচলিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 2013-14 সালে কত ছিল গো? এর পরিমাণ ছিল 29,46,255 মেগাওয়াট, যা ছিল ওই বছর কি ভারতের মোট উৎপাদনের 12%। আর এই অপ্রচলিত শক্তির কিছু সুবিধা রয়েছে জানো তো? কেননা এই যে খনিজ পদার্থগুলো রয়েছে, দ্রুত হ্রাসমান খনিজ পদার্থ, কেননা কয়লা আর 50 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। পেট্রোল, ডিজেল বা পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যগুলোও একদিন সব শেষ হয়ে যাবে 50 বছরের মধ্যেই, মানে 2050-এর ভেতরেই দেখবে শেষ। তখন কি করবে? তখন হাতে হাত ধরে বসে থাকতে হবে, উপায় আমাদের নাই। ওই জন্য আমাদের এই সমস্ত অপ্রচলিত শক্তি যেগুলো রয়েছে, সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি, এই জিনিসগুলো, সেইগুলোর ওপর নজর রাখতে হবে, তাই তো? এবং এই যে অপ্রচলিত শক্তি, এগুলো দূষণ হয় না। তুমি সোলার লাগালে দূষণ কমবে বরঞ্চ। ফলে এই দিকে তুমি কিন্তু একটু দৃষ্টিপাত করতে পারো। হ্যাঁ, এককালীন খরচ প্রচুর, সোলার লাগানো একটু খরচ বেশি ঠিকই, কিন্তু এইটা আমাদের একটা ধীরে ধীরে পরিবেশের পক্ষে কিন্তু সুবিধাকর। আমাদের গ্রামে যদি 3000 মানুষ থাকে, 3000 বাড়ি থাকে, তার মধ্যে যদি 1000 খানেক মানুষও লাগায় সোলার, তার মানে কতটা বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে ভাবো। 2 নাম্বার হচ্ছে কি, এই যে পরিবেশে যে 1000টা মানুষ যে বিভিন্নভাবে প্রভাবিত করছিল এই অপ্রচলিত শক্তির প্রভাবে, সেই দূষণগুলোও ধীরে ধীরে কমবে, এই একটা ব্যাপার। কেননা আমাদের যখন বিদ্যুতের চাহিদা থাকবে, তখন আমরা তো চাইবো যে আরও বিদ্যুৎ পোড়াই। যে গ্রীষ্মের সময় কী অবস্থা হচ্ছে, ঘরে ঘরে এসি চলছে, হ্যাঁ, তা এইগুলো তো দূষণ হচ্ছে। তাহলে এইগুলো তো কথাগুলো মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে এগুলো। অপ্রচলিত শক্তির উৎপাদন ব্যয় অনেক কম, অপ্রচলিত শক্তির উৎপাদন ব্যয় অনেক কম। একবার নির্মাণ করা হয়ে গেলে অন্য শক্তি উৎপাদন ব্যয়, হ্যাঁ, অন্যান্য শক্তির উৎপাদন ব্যয় বা এই যে অপ্রচলিত শক্তির উৎপাদন ব্যয় কিন্তু অনেক কমে যায়। কারণ তুমি যদি একবার সোলার লাগাও, তাহলে মোটামুটি এখন চলবে ভালোই। বছর পরে মাঝে মাঝে আমাদের ব্যাটারিটাকে চেঞ্জ করে নিলেই আবার নতুনের মতো চলবে। তবে এইগুলো সরকারকে উদ্যোগী নিতে হবে, যে কিছু ছাড়ের ব্যাপার রাখতে হবে। কিছু সরকার যদি ইনিশিয়েটিভ না নেয়, সাধারণ মানুষ ধরো 5 লাখ টাকা দিয়ে যদি সোলার লাগায়, তাহলে বলবো ধর বাবা, এই 5 লাখ টাকা বিল মানে আমার 50 বছরে 5 লাখ টাকা বিল হবে, আমি সোলার কেন লাগাবো? তাহলে সরকারকে এখানে সাবসিডি দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেন সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে বাড়ির ছাদের ওপরে বা বিভিন্ন ফাঁকা জায়গায় সোলার লাগাতে পারে। ফলে দূষণের পরিমাণ কিন্তু কমবে।
এইদিকে সরকারকে নজর দিতে হবে। অপ্রচলিত শক্তি অনেক সস্তা, উৎপাদন ব্যয় কম বলে অন্যান্য শক্তি খনিজ শক্তির তুলনায় অনেক সস্তা। কেন? সৌরশক্তি তো, যত খুশি তত এনার্জি নাও। এই গ্রীষ্মকালে কেমন সোলার চলবে বলো দেখিনি? হ্যাঁ, এই দম ফুটো রোদে বাবারে বাবারে 50টা এসি লাগাও, বিল তো দিতে হচ্ছে না। কিন্তু এটা পরিবেশের জন্য ক্ষতিকারক, এটা পরিবেশের জন্য ক্ষতিকারক। গাছতলায় কাঁচা বাড়ি করো, একটা বট গাছের নিচে কাঁচা বাড়ি করো, সব থেকে আরামে থাকবে। বেশ, এই অপ্রচলিত প্রাকৃতিক শক্তির সুলভতা, সুলভে পাওয়া যায়, সস্তায়। তুমি দুর্গম অঞ্চলে বলো, কারেন্টের যে ইলেকট্রিসিটিগুলো যায় সেগুলো যাওয়া খুব সমস্যাকর একটা ব্যাপার। কিন্তু তুমি যদি বাড়ির ছাদে লাগিয়ে নাও এগুলো, সোলারগুলো বা বিভিন্ন, শুধু সোলারের কথা আমি বলছি, যেখানে খনিজ শক্তির যোগানই নেই বা খনিজ কাঁচামাল পৌঁছানো অসুবিধা রয়েছে, সেসব অঞ্চলে অন্যান্য প্রাকৃতিক শক্তির ব্যবহার, যেমন সৌরচুল্লি, খুবই উপকারে আসে। এখানে সৌরশক্তির ব্যবহারগুলো একটু জেনে নিই। এতে গৃহস্থ কাজকর্মে সৌরশক্তি কি কি কাজে লাগে? ঘর বাড়িতে দেখো, সৌরশক্তিকে রান্না, জল গরম করা, রেফ্রিজারেটর চালানো, ফ্রিজ যেটাকে বলি, ঘর গরম করা, হিটার, ফসল শুকানো, এই সমস্ত কাজে আমাদের কিন্তু লাগছে। বর্তমান ভারতের বিশেষত সরকারি উদ্যোগে সৌরশক্তি থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এখন সরকারও মনোযোগ দিচ্ছে এই দিকে, তবে আরও যদি মনোযোগ দেয় বিভিন্ন জায়গাগুলো। তোমরা দেখে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, স্টেশনগুলোকে, রেল স্টেশনের ওপরে দেখবে সোলার বসানো থাকে, ফলে বিদ্যুৎ বিল ওখান থেকেই হয়। মানে বিলের তো আর প্রয়োজন হয় না, ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না, ওই সোলার থেকেই চালু হয়। তাহলে যেখানে সৌরশক্তি থেকে উৎপাদন, এই বিদ্যুৎকে বিশেষ করে গ্রামাঞ্চল, দুর্গম পাহাড়ি অঞ্চলে আলো জ্বালানো হতে পারে, টিভি সেট চালানো হতে পারে, বৈদ্যুতিক পাম্পের সাহায্যে, খাবার জল, ছোটোখাটো সেচ প্রকল্পে জল তোলা হয়। তুমি ভালো করে একটু লক্ষ্য করবে, মাঠের মাঝখানে একটা সোলার লাগিয়ে দিয়েছে, ওখান থেকে পাম্প চলে, ইলেকট্রিসিটির কানেকশন কেটে দিয়েছে। সেটা তোমরা করতে পারো, সোলার লাগিয়ে দেবে, ইলেকট্রিক বিলের কোনো প্রয়োজন নাই। সাবমার্শাল সুইচ দিয়েই রেখে দাও। কিন্তু তো ভূগর্ভস্থ জলের 12টা বেজে যাবে, সেটা একটা ব্যাপার আছে। একেতে তো ওয়াটার রিচার্জ হয় না সেরকম, কুকুর টুকুর বুঝিয়ে 12টা বাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছ? গুরুত্ব রয়েছে এই সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে, খরচ কম। এটা বড় মেগা প্রজেক্ট হলে খরচ কম হবে, কিন্তু তুমি যদি ইন্ডিভিজুয়াল করতে যাও, খরচটা তোমার মনে হবে এককালীন বেশি পড়ছে। দেখো, বিভিন্ন বন্টনগুলো আমরা একটু জেনে রাখি যে 2014 সালের জানুয়ারি মাসে ভারতের সৌর শক্তি থেকে উৎপাদনের পরিমাণ ছিল 2,02,8 মেগাওয়াট। ভারতের সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো কোথায়? গুজরাট ভারতের রাজ্যগুলোর মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে এই সোলার পার্কের জন্য। পাঠান জেলায় স্থাপিত চরনাগা সোলার পার্কটি হলো ভারতের তথা এশিয়ার বৃহত্তম সোলার পার্ক। গুজরাটে রয়েছে, এটা বিশাল এলাকা জুড়ে। এই নামটা রেখে দেবে, চরনাগা সোলার পার্ক। তারপরে বিভিন্ন জায়গায় রয়েছে, আমি বললাম যে একটা নাম মনে রাখলেই হলো। এরপরে বায়ু শক্তি রয়েছে। এই বায়ু শক্তি আবার এইটা একটা সমস্যা আছে, এটা আবার পাহাড়ি অঞ্চল ছাড়া এইগুলো কিন্তু হয় না।
কেননা বাতাস বইতে হবে, তো লাগাতার বাতাস বইতে হবে। এবারে উঁচু পাহাড়ি একটু এলাকায় কি হয়, পাহাড়ের উপরে গেলে দেখবে হাওয়াটা বেশি, আটকায় না, ঘর বাড়ি থাকে না, অন্যান্য বিল্ডিং থাকে না, ফলে কিন্তু বায়ু কল চলতেই থাকে, আমাদের বিদ্যুৎ উৎপাদন হতেই থাকে। এর মধ্যে দেখো বায়ু শক্তি হচ্ছে দূষণমুক্ত শক্তিগুলোর অন্যতম, কোনো দূষণ নাই বায়ু শক্তি। আর বায়ু শক্তি হচ্ছে পূরণশীল এবং প্রবহমান সম্পদ, বই যাবে, আর এটা পূরণ করা সম্ভব। বন্টনটা একটু দেখে নিই। 2014 সালে এপ্রিল মাসে হিসাবে ভারতের বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল 21,136 মেগাওয়াট, যার মধ্যে উল্লেখযোগ্য উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র রয়েছে। এরপরে দেখো ভূতাপ শক্তি, এইগুলো এতটা প্রচলন নেই, কম প্রচলন। তাহলে পৃথিবীর যে দুর্বল অংশ থেকে, মাটির নিচে থেকে গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাপও কিন্তু বৃদ্ধি পায়। সেই যে ভূতাপের সংস্পর্শে উত্তাপ হয় এবং ভূপৃষ্ঠে উষ্ণ প্রসবন সৃষ্টি করে। এই উষ্ণ প্রসবন আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চলে এই ভূতাপীয় শক্তির উত্থান প্রধান উৎস। আমরা যে বক্রেশ্বর যে ব্যাপারটা রয়েছে আমরা জানি, সে ভূতাপ শক্তি, তা সেই রকম আর কি। এরকম ভারতে প্রায় 400টি উষ্ণ প্রসবন থেকে ভূতাপীয় বিদ্যুৎ উৎপাদন করা হয়। এইটা কিন্তু দূষণমুক্ত শক্তিগুলোর কিন্তু একটা অন্যতম এই ভূতাপ শক্তি। এই দেখো পশ্চিমবঙ্গে নাম দেওয়া রয়েছে, দেখো বক্রেশ্বর, আমি যেটা বললাম বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ ভূতাপ শক্তি। এই সমস্ত অপ্রচলিত শক্তিগুলোকে আমাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে। এই কাজে লাগালে আমাদের যে খনিজ পদার্থ থেকে, মানে বিশেষ করে কয়লা টয়লা এই সমস্ত যে জীবাশ্ম থেকে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি, সেইগুলো বন্ধ হলে পরিবেশ দূষণ অনেকখানি কমবে। এবং আমাদের যে বর্তমানে এত গাড়ি ঘোড়া হয়েছে, সেইগুলো যদি একটু সিএনজিসি মেনে একটু যদি ইলেকট্রিফাইং করা হয়, কিংবা সেইগুলো এমন, মানে এই যে খনিজ তেলে পোড়ালে তো হবে না, পেট্রোল ডিজেল এগুলো থেকে তো ধোঁয়া তৈরি হয়, অর্থাৎ এমন তেলের ব্যবস্থা করা হোক বা গ্যাসের ব্যবস্থা করা হোক, যাই গাড়ি চলুক যাতে দূষণ না হয়, সেই দিকে কিন্তু সরকারকে সচেতন আরও হতে পারে। বুঝতে পেরেছ? আমাদের সেই জন্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড রয়েছে। বেশ, যাই হোক, এই অবধি তোমাদের আজকের ক্লাসেই ভারতের সম্পদ শেষ হয়ে গেল। পরে ক্লাসে আমরা এই পশ্চিমবঙ্গের সম্পর্কে জানবো, তথ্য, এগুলো তথ্য দেওয়া রয়েছে, এগুলো তথ্য আমাদের ভালোভাবে জানতে হবে। পশ্চিমবঙ্গে কিভাবে তৈরি হলো, কোথায় কি ভাগ হলো, কবে কি যুক্ত হলো, পশ্চিমবঙ্গের আশেপাশে যে প্রতিবেশী রাজ্যগুলো এবং রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো কি কি, এইভাবেই আমরা পরে ক্লাসটা চালু করব। চলো, আজকে এই অবধি ছিল ভিডিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিও পছন্দ হলে একটি লাইক করতে ভুলবে না। চলো, ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।